নমস্কার। কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে জৈব রসায়ন পড়াচ্ছিলাম, কিন্তু পড়াতে পড়াতে কিছু প্রবলেম হয়ে গেছিলো। টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য আমি আরেকবার শুরু করছি। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে জৈব রসায়ন। তো সেই জৈব রসায়ন বলতে গিয়ে আমি দুটো জিনিস বলেছিলাম। সেটা হচ্ছে আমরা আমাদের চারপাশে যে যৌগগুলোকে দেখি বা যেই পদার্থগুলোকে দেখি সেগুলো হচ্ছে প্রকৃতিজাত পদার্থ। তাহলে এই যে প্রকৃতিজাত পদার্থ, এটা হচ্ছে দুরকম। একটা হচ্ছে জৈব পদার্থ আর একটা হচ্ছে অজৈব পদার্থ। তাহলে একটা হচ্ছে তোমার জৈব পদার্থ আর একটা হচ্ছে অজৈব পদার্থ। এবার বুঝতেই পারছো এই যে জৈব কথাটা, এই জৈব কথাটা এসছে জীব থেকে। তোমরা খেয়াল করো, তোমরা বিশেষ্য বিশেষণ যখন পড়েছিলে তখন পড়েছিলে জীব থেকে জৈব কথাটি আসে। তো এই যে জৈব কথাটা, তাহলে যেহেতু জীব দুরকম, তাহলে জৈব পদার্থ দুরকম হবে। একটা হবে উদ্ভিজ্জ পদার্থ আর একটা হবে প্রাণীজ পদার্থ। তার মানে উদ্ভিদ থেকে যে পদার্থ তাকে বলা হয় উদ্ভিজ্জ পদার্থ, আর প্রাণী থেকে যে পদার্থ পাওয়া যায় তাকে বলা হয় প্রাণীজ পদার্থ। আর একটা হচ্ছে অজৈব পদার্থ, অর্থাৎ নন লিভিং সাবস্ট্যান্স, যাদের কোনো অস্তিত্ব নেই, মানে অস্তিত্ব নেই না, মানে জড় পদার্থ, জীবের কোনো অস্তিত্ব নেই, প্রাণের কোনো অস্তিত্ব নেই তাদের থেকে। এইবার কি হলো, একটা ছোট্ট গল্প বলি। 1784 সালে বিজ্ঞানী লাভয়েসিয়ার উনি কি করেছিলেন, উনি কিছু জৈব যৌগ নিয়ে বিশ্লেষণ করেছিলেন। সেখানে উনি তিনি দেখেছিলেন যে জৈব যৌগের মধ্যে কার্বন থাকতেই হবে। এবং 1815 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস একটা বক্তব্য রেখেছিলেন। তিনি কি বলেছিলেন যে উদ্ভিদ এবং প্রাণী দেহ ছাড়া, অর্থাৎ যেখানে প্রাণের সঞ্চার আছে, ভাইটাল ফোর্স আছে, সেটা ছাড়া এই জৈব যৌগ তৈরি করা সম্ভব নয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভোলার উনি কি করলেন, বিজ্ঞানী ভোলার অ্যামোনিয়াম সায়ানেট থেকে, এটা একটা অজৈব পদার্থ, তৈরি করলেন ইউরিয়া, যেটা হচ্ছে একটা জৈব পদার্থ। তাহলে ওই যে কথাটা বলা হয়েছিল যে প্রাণের সঞ্চার আছে এমন কিছু ছাড়া জৈব যৌগ তৈরি করা যাবে না, তাহলে সেটা পুরোপুরি ঠিক নয়। কারণ এখানে দেখতেই পাচ্ছি একটা অজৈব পদার্থ, যার মধ্যে কোনো প্রাণের সঞ্চার নেই, ভাইটাল ফোর্স নেই, সেখান থেকে তৈরি হলো জৈব পদার্থ। পরবর্তী ক্ষেত্রে 1844 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কোলবে তৈরি করলেন অ্যাসিটিক অ্যাসিড। 1856 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্থেলো উনি তৈরি করলেন কি, উনি তৈরি করলেন মিথেন। এইভাবে বিভিন্ন জৈব যৌগ তৈরি হতে শুরু হলো, যেখানে কিন্তু প্রাণের সঞ্চার না থাকলেও দেখা যাচ্ছে জৈব যৌগ তৈরি হচ্ছে। তাহলে আমার নেক্সট প্রশ্ন হতে পারে আমাদের, তাহলে জৈব যৌগ কি? আমরা আগেই বলেছি যে জৈব যৌগে কিন্তু কার্বন থাকতেই হবে, তাই তো? তাহলে জৈব যৌগ তারাই হবে যেখানে কার্বন থাকবে। এবং প্রশ্ন হচ্ছে কি, যত রকম কার্বন ঘটিত যৌগ রয়েছে সবগুলোই কি জৈব যৌগ? একদমই নয়। তার মানে প্রথম কথা হচ্ছে কি, কার্বন ঘটিত হতে হবে। কিন্তু কার্বন ঘটিত হলেও, যেমন ধরা যাক কার্বনের অক্সাইড কিরকম, দুরকম। যেমন ধরো মনোক্সাইড, কার্বন মনোক্সাইড, ডাইঅক্সাইড, CO2, এরা কিন্তু কার্বন ঘটিত যৌগ, কিন্তু জৈব যৌগ নয়। নেক্সট, কার্বনের সালফাইড, যেমন ধরো কার্বন ডাইসালফাইড, এরা কিন্তু জৈব যৌগ নয়। নাম্বার থ্রি হচ্ছে তোমার, যেমন ধরো বলছি ধাতব কার্বনেট। নাম্বার 4 ধাতব বাইকার্বনেট, ধাতব বা হাইড্রোজেন সায়ানাইড, ধাতব বা হাইড্রোজেন আইসোসায়ানাইড। আর নাম্বার 7 হচ্ছে সায়ানেট জাতীয় যৌগগুলো। সাধারণত আমরা দেখেছি কি এদের মধ্যে কার্বন রয়েছে, কিন্তু এরা কিন্তু জৈব যৌগ নয়। তার মানে কার্বন ঘটিত সব যৌগ নয়। তাহলে এই যে যৌগগুলো, এরা বাদ দিয়ে বাকি যৌগগুলো সাধারণত জৈব যৌগ। তাহলে জৈব যৌগ হওয়ার জন্য শর্ত আছে।
সেই শর্তের মধ্যে একটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম থাকতে হবে, আরেকটা হচ্ছে সমাবয়বতা ধর্ম থাকতে হবে। আমরা এটা নিয়েও একটু আলোচনা করবো পরের দিকে। তাহলে সংজ্ঞাটা তাহলে কি হলো? কার্বন ঘটিত যে যৌগগুলো ব্যতিক্রম কার্বন অক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফাইড, ধাতব কার্বনেট, ধাতব বাইকার্বনেট, ধাতব বা হাইড্রোজেন সায়ানাইড, আইসোসায়ানাইড এবং সায়ানাইড, এগুলো ছাড়া বাকি যে কার্বন ঘটিত যৌগ যাদের মধ্যে ক্যাটিনেশন ধর্ম রয়েছে, সমাবয়বতা ধর্ম রয়েছে, তা আমরা তাদেরকে একত্রে বলে থাকি জৈব যৌগ। আর জৈব যৌগ নিয়ে যে আলোচনা তাকে বলা হয় জৈব রসায়ন। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য। কারণ আমরা জৈব যৌগ অজৈব দুটোই পড়েছি, তাহলে নিশ্চয়ই তাদের মধ্যে কোনো পার্থক্য আছে। দেখা যাক সেই পার্থক্যগুলো কীরকম। জৈব যৌগ, অজৈব যৌগ, আর এখানে আমরা বলবো বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে কার্বনের উপস্থিতি। জৈব যৌগে কি হবে? থাকবেই। আর অজৈব যৌগে কি হতে পারে? থাকতেও পারে, নাও পারে। নাম্বার টু হচ্ছে কি? যোজ্যতার প্রকৃতি। নাম্বার টু হচ্ছে যোজ্যতার প্রকৃতি। এটা হয় সাধারণত সমযোজী, আর এটা হয় সাধারণত সমযোজী, তড়িৎযোজী বা অসমযোজী। তাহলে দুটো পয়েন্ট আমরা বললাম। থার্ড পয়েন্টটা কি হতে পারে? থার্ড পয়েন্টটা হতে পারে দ্রাব্যতা। দ্রাব্যতা হচ্ছে দুরকম দ্রাবকের ক্ষেত্রে হতে পারে। একটা হচ্ছে পোলার দ্রাবক, আর একটা হচ্ছে নন পোলার দ্রাবকে। তাহলে পোলার দ্রাবকটা কি? পোলার দ্রাবক যেমন ধরো জল, জলের সংখ্যাটা কিরকম? জলের সংখ্যাটা হচ্ছে এরকম। এখানে দেখো এই যে এটা হচ্ছে পজিটিভ, এই যে এই পজিটিভ, আর এটা হচ্ছে তোমার নেগেটিভ। তাহলে দুটো মিলে একটা পজিটিভ প্রান্ত, একটা নেগেটিভ প্রান্ত, দুটো পোল তৈরি হওয়ার জন্য এদেরকে বলা হয় পোলার যৌগ বা ডাইপোলার যৌগ। এদেরকে বলা হয় পোলার দ্রাবক। তাহলে জল হচ্ছে এক ধরনের পোলার দ্রাবক। কিন্তু কার্বন ডাই সালফাইড যদি ভাবি আমি, এখানে দেখো কোনো পোল হচ্ছে না, তাই জন্য কার্বন ডাই সালফাইড এক ধরনের নন পোলার দ্রাবক। তাহলে পোলার দ্রাবকে কে দ্রাব্য আর নন পোলার দ্রাবকে দ্রাব্য বা লিখবো। তাহলে পোলার দ্রাবকে দ্রাব্য জৈব যৌগ হচ্ছে সাধারণত দ্রাব্য, আর এটা হচ্ছে সাধারণত অদ্রাব্য। আর নন পোলার দ্রাবকে সাধারণত অদ্রাব্য, আর এটা সাধারণত দ্রাব্য। নেক্সট পয়েন্ট নাম্বার 4, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। সাধারণত কম, সাধারণত বেশি। এই সাধারণত কথাগুলো কিন্তু আমি একবারই লিখেছি, বাকিগুলো লিখে নিই। তোমরা যখন যদি কোনো পরীক্ষায় লিখতে হয় তোমার সাধারণত কথাগুলো এখানে লিখে নেবে, ঠিক আছে? নাম্বার 5 হচ্ছে জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ। সাধারণত হয় না, আর এটা সাধারণত হয়। ওকে, এবার এই কটা পয়েন্ট নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। এবার আমাদের 6 নম্বর পয়েন্ট হবে। 6 নম্বর পয়েন্টটা হবে সমাবয়বতা ধর্ম। ঠিক আছে, এখানে হবে থাকবেই, সাধারণত থাকে, আর এখানে থাকতেও পারে, নাও পারে। নেক্সট নাম্বার 7 হচ্ছে পলিমার গঠনের প্রবণতা। এটাও কিন্তু সাধারণত জৈব যৌগের ক্ষেত্রে থাকে, আর অজৈব যৌগের ক্ষেত্রে
থাকে না সাধারণত। এই মোটামুটি একটা জৈব যৌগের সঙ্গে অজৈব যৌগের পার্থক্য। এবার আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। আমরা প্রথমেই বলেছিলাম জৈব যৌগ অজৈব যৌগ কি, তারপর হচ্ছে তাদের পার্থক্য, আবার বৈশিষ্ট্য হিসেবে এটা ভাবতে পারো। এবার আমরা তোমাদেরকে বলবো কার্বন হচ্ছে চতুর্যোজী, অর্থাৎ কার্বনের যোজ্যতা হচ্ছে 4। কেন, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, কার্বন, এই কার্বনের কালারটা কেমন, কালো, তাই তো? আবার দেখো মা কালীর রং কেমন, কালো, আমরা শ্যামামা বলে থাকি, তাই তো? তাহলে একটু যদি মজা করে ভাবি, তাহলে মা কালীর কটা হাত, 4টা হাত, ঠিক কার্বনেরও 4টা হাত, তারপরে কার্বন চতুর্যোজী। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন, এটা সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করি। কার্বন এর মোট ইলেকট্রন 6টা, প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 4টে। এবার দেখো, আমরা জানি শেষ কক্ষে অষ্টক করার চেষ্টা করে, তাহলে তাই করতে হলে এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি এখানে আমি এক্সট্রা 4টি ইলেকট্রন যোগ করি, তাহলে কার্বন কি হয়ে যাবে, কার্বন হয়ে যাবে 4-, আর ইলেকট্রন বিন্যাস হবে 2,8, কারণ এখানে তোমার 4টি ইলেকট্রন নতুন যোগ হলো। আবার এমনও তো হতে পারতো যে কার্বন থেকে এই যে 4টা ইলেকট্রন বেরিয়ে গেল, তার মানে কি হলো 2, তখন এটা যাবে কার্বন 4+। কিন্তু এই দুটোর মধ্যে কোনোটাই হয় না। কেন হয় না, তার জন্য তোমরা একটা কাজ করো। তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি, পিরিয়ডিক টেবিলে দেখো পর্যায় সারণী। দেখো এখানে হাইড্রোজেন আছে, এখানে আছে হিলিয়াম প্রথম পর্যায়, ঠিক আছে? নেক্সট লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। আমাদের পর্যায় সারণী অনেকটা এরকম। তাহলে দেখো, তাহলে পর্যায় সারণীর এই যে জিনিসটা দেখালাম, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে কার্বন রয়েছে। তার মানে আমরা জানি পর্যায় সারণীর বাম দিকে থাকে ধাতব মৌলগুলো, আর ডান দিকে থাকে অধাতব মৌলগুলো। তাহলে কার্বন এমন একটা জায়গায় রয়েছে যার মধ্যে কিন্তু এটা তীব্র, মানে ধনাত্মক নয়, ধনাত্মক নয়, আবার তীব্র তরি ঋণাত্মক নয়, যদিও অধাতব ধর্ম আছে। তাই জন্য এরা এই দুটোর মধ্যে কোনোটাই করে না। তার ফলে কি হয়, এরা আয়নীয় যৌগ করতে পারে না। তার মানে কি করে, এরা করে সমযোজী যৌগ। কিভাবে করে, এই যে দেখো শেষ কক্ষে 4টা ইলেকট্রন রয়েছে, এ করে কি, অন্য কোনো পরমাণু থেকে আরো 4টে ইলেকট্রন নিয়ে শেয়ার করে এই জায়গাতে কি হয়, এখানে 8টা ইলেকট্রন করার চেষ্টা করে। ফলে এখানে অষ্টকটা পূর্ণ হয়ে গেল। এইভাবে সমযোজী যৌগ ও গঠন করে। এইবার কার্বনের একটা বিশেষ যৌগ হচ্ছে মিথেন। তাহলে কিভাবে তৈরি হয় দেখো, কার্বনের সঙ্গে এই যে 4টে হাত, এই 4টে হাতে থাকে কে, সাধারণত হাইড্রোজেন থাকে, অন্য কিছু থাকে। এটা মিথেনের স্ট্রাকচার করেছি, তাই জন্য এখানে মিথেনের কার্বনের সঙ্গে 4-5টা হাইড্রোজেন থাকবে। কার্বনের এরকম গঠনকে আমরা বলে থাকি সুষম চতুস্থলকীয় গঠন, যা কেন্দ্রে থাকে কার্বন, এই যে। আর এখানে কি হয়, প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল হয় 109 ডিগ্রি 28 মিনিট। ওকে, এইভাবে কার্বন চতুর্যোজী যৌগ গঠন করতে পারে। ঠিক আছে, এইবার আমরা জানবো, কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম, দেখো কার্বনের জৈব যৌগ হওয়ার জন্য শর্তের মধ্যে 3টে শর্ত বলেছিলাম। এটা কার্বন থাকতেই হবে। নাম্বার 2 বলেছিলাম ক্যাটিনেশন ধর্ম থাকতে হবে। তাহলে আমরা একটু সংক্ষেপে আলোচনা করি ক্যাটিনেশন ধর্ম জিনিসটা কি। এবার বলছি ক্যাটিনেশন ধর্মটা কি। দেখো খেয়াল করে আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব কার্বন একযোজী, দ্বিযোজী বা ত্রিযোজী যৌগ গঠন করতে পারে। তার মানে কার্বন সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড ঘটিত যৌগ গঠন করতে পারে। তার মানে কার্বনের এই যে শৃঙ্খল গঠনের প্রবণতা, এই যে কার্বন চেইন, এই কার্বন চেইন হচ্ছে 2 রকমের হয়ে থাকে।
এই কার্বন চেন দুরকম হয়ে থাকে। একটাকে বলা হয় মুক্ত শৃঙ্খল, আর একটাকে বলা হয় বদ্ধ শৃঙ্খল। এই যে মুক্ত শৃঙ্খল, এই মুক্ত শৃঙ্খল আবার দুরকম হয়ে থাকে, ঠিক আছে? একটা হচ্ছে শাখাবিহীন, আর একটা হচ্ছে শাখাযুক্ত। দেখো কার্বনের 4টা হাত আমি আগেই বলেছি, তাহলে আমি এরকম করে কার্বনগুলো পরপর লিখলাম। এখানে দেখো কোনো কার্বনের সঙ্গে কোনো শাখা যুক্ত নেই, তাই জন্য বলে শাখাবিহীন শৃঙ্খল। কিন্তু দেখো এখানটাতে এখানে আমি আরেকটা শাখা যুক্ত করে দিলাম, এবার আরো শাখা হতে পারতো। তাহলে এই জাতীয় যৌগগুলোকে বলা হয় শাখাযুক্ত শৃঙ্খলযুক্ত কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড। আর আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে কি বদ্ধ শৃঙ্খল। কিরকম দেখো, এবার কার্বনের 4টা করে হাত হতে হবে, 1 2 3 4, 1 2 3 4, কারণ প্রত্যেকটারই 2টো করে হাত হতে হবে। তো এটা হলো কার্বনের বদ্ধ শৃঙ্খল গঠিত যৌগের একটা উদাহরণ। ওকে, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রোকার্বন। কারণ দেখো আমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, আমরা যখন কার্বনের জৈব যৌগটা বলছিলাম তখন সেখানে বলেছিলাম যে বিজ্ঞানী বার্জেলিয়াস বলেছেন এবং ল্যাভয়েশার বলেছিলেন যে কার্বনের মধ্যে, এই জৈব যৌগের মধ্যে কার্বন থাকতেই হবে। এবার কার্বন একাধিক যৌগ তৈরি করতে পারে না, তাহলে কার্বনের সঙ্গে আর কে থাকে? হাইড্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, সালফার, ফসফরাস ইত্যাদি অনেক কিছু থাকতে পারে। কিন্তু মূলত কার্বনের সঙ্গে যেটা থাকবেই সেটা হচ্ছে হাইড্রোজেন। তাই জন্য হাইড্রোজেন এবং কার্বন গঠিত যৌগকে একত্রে বলা হয় হাইড্রোকার্বন। এই যে হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বন হচ্ছে দুরকম, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনের একটাই ভাগ, তাকে বলা হয় অ্যালকেন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের 2টো ভাগ, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইল। তোমরা খেয়াল করে দেখো এখানে প্রত্যেকটার মধ্যে কমন হচ্ছে কি অ্যালক, তার সঙ্গে এন কথা যুক্ত হয়েছে, এখানে ইন যুক্ত হয়েছে আর এখানে আইন যুক্ত হয়েছে। এবার এই যে অ্যালকেনগুলো, এই অ্যালকেনগুলো সাধারণত সিঙ্গেল বন্ডেড, মানে এক বন্ধন যুক্ত। অ্যালকিনগুলো সাধারণত ডাবল বন্ডেড, আর অ্যালকাইলগুলো সাধারণত ট্রিপল বন্ডেড, অর্থাৎ ত্রিবন্ধন যুক্ত। এইবার সংকেত যদি ভাবি তাহলে অ্যালকেনগুলো সাধারণ সংকেত CnH2n+2, অ্যালকেনের ক্ষেত্রে আরো 2 কমে যাবে CnH2n, আর অ্যালকানের ক্ষেত্রে আরো 2 কমে যাবে CnH2n-2। তাহলে দেখতেই পাচ্ছ অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, অ্যালকিন CnH2n, আর অ্যালকাইন হচ্ছে CnH2n-2। এবার প্রশ্ন হচ্ছে এই যে এনগুলো কি? এই এনগুলো হচ্ছে কার্বন অ্যাটমের সংখ্যা, নাম্বার অফ কার্বন অ্যাটম। এই যে কার্বন অ্যাটমের সংখ্যা যদি পরিবর্তন হয় তাহলে তাদের নামেরও পরিবর্তন হবে। কিরকম? যদি n 1 হয় তবে তাকে বলা হয় মিথ, যদি 2 হয় তবে তাকে বলা হয় ইথ, যদি 3 হয় তাকে বলা হয় প্রোপ, যদি 4 হয় তাকে বলা হয় বিউট, যদি 5 হয় তাকে বলা হয় পেন্ট, যদি 6 হয় তাকে বলা হয় হেক্স, 7 হলে তাকে বলা হয় হেপ্ট, n যদি 8 হয় তাহলে তাকে বলা হবে অক্ট, n যদি 9 হয় তাকে বলা হবে নন, আর n যদি 10 হয় তাহলে তাকে বলা হবে ডেক। এবার আমরা কি করব? আমরা প্রত্যেকটা কয়েকটা করে এক্সাম্পল করে দেখব কিরকম, এবং তাদের স্ট্রাকচারও করার চেষ্টা করব। যেমন ধরা যাক কোথায় অ্যালকেন, অ্যালকেনে আমি n এর ভ্যালু 1 বসিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা ওপরটা একটা বুঝছি।
ওপরে খেয়াল করে দেখো, এদের ভ্যালু যদি 1 বসাই তাহলে C1, এদের ভ্যালু 1, তাহলে 2 × 1 2 + 2 মানে 4, তাহলে C1H4। তাহলে এই যে এদের ভ্যালু 1 হয়েছে, তাহলে কার্বন একটা, তাহলে কার্বন একটাও তার নাম কি হয়? মিথ। তাহলে এটা নাম হলো মিথ। আর তার সঙ্গে যুক্ত হয়েছে N, সিঙ্গেল বন্ড, তাই জন্য এর নাম হয়ে গেল মিথ, এবং তার সঙ্গে N একত্র হয়ে গেল মিথেন। বোঝা গেছে? এইবার কি হলো, তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? কার্বন আর তার 4টা হাত, দেখো 4টা হাত দিয়ে দিলাম। এবার কি হলো, এই 4টা হাতে হাইড্রোজেন থাকবে, তাহলে এটা হয়ে গেল মিথেনের স্ট্রাকচার। নেক্সট আমি এখানে 2 বসাই, তাহলে C2, তাহলে 2 × 2 মানে কত? 4 + 2 কত? 6, তাহলে হলো C2H6। কার্বন কটা আছে? কার্বন তোমার আছে 2টো, তাহলে কার্বন যদি 2 হয় তাহলে কি ইথ, তাহলে ইথের সঙ্গে N, তাহলে কি হয়ে গেল? ইথ, আর তার সঙ্গে N, ইথেন। এরকম ভাবে C3H8, এটা হবে প্রোপেন। এবার আমরা যেটা করব, এই দুটোর একটু স্ট্রাকচার আঁকার চেষ্টা করব। কিরকম? ইথেনের স্ট্রাকচার করব। কটা কার্বন আছে? 2টো কার্বন, তাহলে 1 2, তাহলে এই কার্বনে কটা হাত? 4টে হাত, অলরেডি একটা দেখতে পাচ্ছি, তাহলে 2 3 4। এই কার্বনে কটা হাত? একটা হাত, তাহলে 2 3 4, এখানে প্রত্যেকটা হাইড্রোজেন বসিয়ে দাও। এটা হয়ে গেল ইথেন। এবার চলে এসো প্রোপেনের ক্ষেত্রে, দেখো 1 2 3, কার্বনে তিনটে কার্বন, প্রত্যেকটা কার্বনের কটা করে হাত? 4টে করে হাত, তাহলে এখানে একটা হয়ে গেছে 2 3 4। এই কার্বনে কটা হয়েছে? 2টো, তাহলে 3 4। এই কার্বনে কটা হয়েছে? একটা, তাহলে 2 3 4, প্রত্যেকটাতে হাইড্রোজেন বসিয়ে দাও। এটা হয়ে গেল প্রোপেন। ওকে, এরকম ভাবে তোমরা বিউটেন, পেন্টেন, হেক্সেন করে একদম ডেকেন অবধি করতে পারবে। এবার আমরা যেটা করব, এবার আমরা করব অ্যালকিনের কিছু স্ট্রাকচার। দেখা যাক। আমরা দেখতেই পাচ্ছি অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n। তাহলে এটা যেহেতু ডাবল বন্ড, তো ডাবল বন্ড কার কার মধ্যে হবে? কার্বন কার্বন, তাহলে কটা কার্বন বললাম? 2টো, তাহলে এখানে মিনিমাম কার্বন হতে হবে 2টো। তাহলে কিরকম? C ডাবল বন্ড C, তাই এখানে কার্বনের সংখ্যা 2টো, তাহলে C2, তাহলে তার ডাবল হবে H4, এর নাম হবে 2টো কার্বনের জন্য ইথ, যেহেতু 2টো কার্বন তার জন্য ইথ, আর তার সঙ্গে এই যে ইন, তার মানে ইথিন। এবার তার স্ট্রাকচারটা কেমন হবে? 2টো কার্বন, C ডাবল বন্ড C, 1 2 3 4টা হাত, এই কার্বনের ক্ষেত্রে 1 2 3 4 হয়ে গেল ইথিন। সিমিলারলি এখানে 3 বসাই, তাহলে C3, তাহলে 3 দুগুণে কত? 6, তাহলে C3H6। 3টে কার্বনের জন্য হবে কি? প্রোপ, আর সেই প্রোপের সঙ্গে কি যুক্ত হবে? ইন, তাহলে এই নামটা হলো প্রোপ, আর তার সঙ্গে ইন, প্রোপিন। প্রোপিনের এবার স্ট্রাকচারটা আঁকো। কটা কার্বন? 3টে, তাহলে 1 2 3। একটা জায়গায় ডাবল বন্ড দিলাম, সিঙ্গেল বন্ড দিলাম, কারণ একটা ডাবল বন্ড হতেই হবে। এবার দেখো এই কার্বনে কটা হাত হয়েছে? 2টো হাত হয়েছে, আর লাগবে কটা? 2টো, তাহলে 3 4। এই কার্বনে হাত পাবো, এর কটা হাত হয়েছে? এখানে 2টো, এখানে একটা, 3টে, আরেকটা দিলাম 4টে, তাহলে এখানে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এবার এই কার্বনের ক্ষেত্রে পাবো, এখানে কটা হাত? একটা হাত, লাগবে কটা? 4টে মোট, তাহলে এখানে একটা হয়ে গেল, লাগবে কটা? 3টে, তাহলে 2 3 4, এটা হয়ে গেল প্রোপিন। এরকম ভাবে বিউটিন, পেন্টিন আরো করতে পারবে। এবার আমরা করব অ্যালকাইন। চলো অ্যালকাইনের তাহলে স্ট্রাকচার রাখি আমরা। অ্যালকাইনে যদি ট্রিপল বন্ড হয়, দেখতেই পাচ্ছ ট্রিপল বন্ড লেখা আছে, তাহলে এখানে ট্রিপল বন্ড কি? কার্বন কার্বন ট্রিপল বন্ড, অর্থাৎ মিনিমাম কার্বন সংখ্যা হতে হবে 2টো। তাহলে এখানে আমি 2 বসাই, তাহলে C2 এখানে 2 2 4 বিয়োগ 2 মানে H2, তাহলে কটা কার্বন? 2টো কার্বনের জন্য ইথ, আর তার সঙ্গে এখানে আইন, তাহলে এখানে হয়ে যাবে, এই কম্পাউন্ডের নাম হয়ে যাবে ইথাইন। স্ট্রাকচারটা হবে কিরকম? 2টো কার্বন, তাদের মাঝখানে ট্রিপল বন্ড। এবার এই কার্বনের 3টে হাত অলরেডি হয়ে গেছে, তার মানে আরেকটা হাত লাগবে 4,
এই কার্বনের ক্ষেত্রেও তাই, এটা হলো ইথাইলের স্ট্রাকচার। এবার আমরা করবো কি, এবার 2 বসিয়েছি, এবার 3 বসাই। তাহলে এখানে 3 বসাবো, তাহলে C3 আর 3 2 করে 6 বিয়োগ 2 মানে 4 C3H4। তাহলে 3টে কার্বনের জন্য হবে কি প্রো, আর ট্রিপল বন্ডের জন্য হবে আইন, প্রোপাইন। তাহলে 3টে কার্বন পরপর দিই, একটা ট্রিপল বন্ড দিলাম, সিঙ্গেল বন্ড দিলাম। এবার তোমরা দেখো এই কার্বনের ক্ষেত্রে দেখো, এখানে ট্রিপল বন্ডের জন্য একটা হাত বসবে, 4টে হলো। এই কার্বনে দেখো 1 2 3 4 হয়ে গেছে, এই কার্বনে একটা হাত, তাহলে 2 3 4। এখানে আমরা বসিয়ে দিলাম প্রোপাইন। আমাদের কিন্তু এরকম ভাবে প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন আমরা অনেক কিছু করতে পারবো। এবার এখান থেকে আমরা একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কি সমগণীয় শ্রেণী। সমগণীয় শ্রেণীটা কিরকম দেখো, আমরা যেগুলো আলোচনা করেছি এগুলো প্রত্যেকটা এক একটা সমগণীয় শ্রেণী। কিরকম ধরা যাক, এই মুহূর্তে আমরা আলোচনা করলাম অ্যালকাইন সিরিজটা, তাই না? তো অ্যালকাইন সিরিজে কি কি আছে দেখো, এখানেও কার্বন হাইড্রোজেন আছে, এখানেও কার্বন হাইড্রোজেন আছে। তাহলে সমগণীয় শ্রেণী তারাই হবে যাদের মধ্যে সেম উপাদান থাকবে কার্বন হাইড্রোজেন এক্ষেত্রে, নাম্বার 1। নাম্বার 2 কি হবে, নাম্বার 2 হবে আণবিক সংকেতটা একই হবে। কিরকম, এদের দুজনেরই কিন্তু আণবিক সংকেত CnH2 আণবিক সংকেত এক হবে। নাম্বার 3 কি হবে, কার্যকরীমূলক এক হবে। এখানে কার্যকরীমূলকটা কি ট্রিপল বন্ড, দেখো ট্রিপল বন্ড দুটো দিয়ে রয়েছে। নাম্বার 4 কি হবে, এদের ধর্ম অলমোস্ট সেম, এদের ধর্ম অলমোস্ট সেম। আর নাম্বার নেক্সট পয়েন্টে কি হবে, পরপর দুটি দেখা যায়, পরপর দুটি, এই যে পরপর দুটি কম্পাউন্ড আছে, এটা হলো C2 এটা C3, তাহলে কার্বনের গ্যাপ কত C, হাইড্রোজেন এখানে 2 এখানে কত 4, তাহলে হাইড্রোজেন গ্যাপ কত 2। তাহলে দুটো কার্বনের দুটো কম্পাউন্ডের মধ্যে গ্যাপ হচ্ছে CH2, আর আণবিক গুরুত্বের গ্যাপ হচ্ছে 14। তাহলে এই সবগুলোকে যদি এক জায়গায় করি তাহলে আমাদের সংজ্ঞাটা কীরকম হবে, সংজ্ঞাটা হবে একই উপাদান দ্বারা গঠিত, একই আণবিক সংকেত বিশিষ্ট, একই কার্যকরী মূলকযুক্ত এবং একই ধর্ম বিশিষ্ট যে সমস্ত জৈব যৌগের পাশাপাশি দুটি কম্পাউন্ডের মধ্যে CH2 এর ডিফারেন্স আছে বা আণবিক গুরুত্বের 14 এর ডিফারেন্স আছে, তাদেরকে আমরা বলি সমগণীয় শ্রেণী। তার মানে এখানে এই যে অ্যালকাইন সিরিজটা একটা সমগণীয় শ্রেণী। আর অ্যালকাইন সিরিজের এই যে দুটো যৌগ এরা হচ্ছে পরস্পরের সমগণ। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে অ্যালকিল। অ্যালকিল কি বলতে গেলে আমাকে জিনিস বলতে হবে, আমরা অলরেডি অ্যালকেন কি বলেছি। এবার যে কোনো একটা অ্যালকেন নিই, ধরা যাক CH4, এটা হচ্ছে মিথেন, তাহলে তোমার অ্যালকেন। তাহলে এখানে এই অ্যালকেনে কি আছে, এই অ্যালকেনে এই N কথাটা আছে। এবার এখান থেকে আমি যদি একটা হাইড্রোজেন বের করে দিই তাহলে কি হবে, ধরা যাক কি হাইড্রোজেন বেরিয়ে গেল, তাহলে এখানে কি হবে, তাহলে এই বন্ডটা ফাঁকা থাকলো, এটা হয়ে গেল মিথ। তার সঙ্গে এই যে এনটা ছিল, এই এন এর পরিবর্তে এখানে যুক্ত হবে আইল। তার মানে অ্যালকেনের ক্ষেত্রে কি হবে, অ্যালকেনের ক্ষেত্রে এখানে হবে অ্যালকিল। এই যে এন এর পরিবর্তে ইল যুক্ত হচ্ছে, তার মানে যে কোনো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার পর যে অংশটা পড়ে থাকে তাকে বলা হয় সেই অ্যালকেনটার অ্যালকিল। যেমন ধরো মিথেন, যে CH4 এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার পর পড়ে থাকলো CH3, এই CH3 হলো এই মিথেনের অ্যালকিল যার নাম মিথাইল। সিমিলারলি C2H6 এটা হচ্ছে ইথেন, এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে গেলে পড়ে থাকবে C2H5, এর নাম হবে ইথাইল। তাহলে দেখো এখানে সেই একই রকম এন এর পরিবর্তে কি বসলো ইল, ইথাইল হলো। এরকম ভাবে প্রোপেন থেকে প্রোপাইল, বিউটেন থেকে বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল এরকম ভাবে হতে থাকবে। ওকে, এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে কার্যকরীমূলক। দেখো নামটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। কার্যকরীমূলক মানে যে মূলক কাজ করে, কি কাজ করে, কাজটা হচ্ছে সেই যৌগের ধর্ম নিরূপণ করে। তাহলে কি বলতে হবে, যে সমস্ত মূলক জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে সেই যৌগের ধর্ম নিরূপণ করে তাদেরকে বলা হয় কার্যকরী মূলক। যেমন ধরা যাক এই যে হাইড্রক্সিল মূলক,
এটাকে আমরা বলি অ্যালকোহল। CHO এটাকে বলা হয় অ্যালডিহাইড। CO এটাকে বলা হয় কিটোন। এটাকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড মূলক। সিমিলারলি এটাকে বলা হয় ইথার, এটাকে বলা হয় অ্যামিন ইত্যাদি। এইবার আমরা করবো কি, প্রত্যেকটা দুটো করে এক্সাম্পল করবো, কি করে নামটা হয় দেখা যাক। প্রথমটা অ্যালকোহল গ্রুপ, ধরা যাক CH3 মানে মিথাইল গ্রুপ, তার সঙ্গে OH, তাহলে এটার জন্য মিথাইল আর এটার জন্য অ্যালকোহল, তাহলে এই কম্পাউন্ডের নাম হলো মিথাইল অ্যালকোহল। আর যদি আইউপিএসি করতাম তাহলে কটা কার্বন, একটা কার্বনের জন্য লিখতে হবে মিথেন। এইবার এই মিথেনের কেটে দিয়ে, এই ইটা যদি কেটে দিয়ে এখানকার অল যুক্ত করে দিই তাহলে হবে মিথানল। তার মানে এই কম্পাউন্ডের নাম মিথাইল অ্যালকোহল আর আইউপিএসি নেম মিথানল। সিমিলারলি C2H5OH এর নাম ইথাইল অ্যালকোহল বা ইথানল, বোঝা গেছে। সিমিলারলি C3H7OH হবে প্রোপাইল অ্যালকোহল বা প্রোপানল, দেন বিউটানল বা বিউটাইল অ্যালকোহল, পেন্টানল বা পেন্টাইল অ্যালকোহল ইত্যাদি ইত্যাদি। এবার আমরা দেখি অ্যালডিহাইড গ্রুপটা। অ্যালডিহাইড, এই যে CHO আছে তার পাশে H বসালাম, তাহলে কটা কার্বন দেখতে পাচ্ছি, একটা কার্বন। একটা কার্বনের জন্য হওয়া উচিত ছিল মিথেন, কিন্তু নিয়মটা হচ্ছে অ্যালকেনের কেটে অ্যালডিহাইডের অ্যাল যুক্ত করতে হয়। তাহলে এখানে ইটা কেটে দিলাম, দিয়ে অ্যাল যুক্ত করলাম, নাম হয়ে গেল মিথানল। সিমিলারলি এখানে যদি আমি CH3 বসাতাম তাহলে হতো CH3CHO, নাম হতো ইথানল। এইভাবে প্রোপানল, বিউটানল, পেন্টানল ইত্যাদি ইত্যাদি। এবার চলে এসো কিটোন। ধরা যাক এরকম একটা কম্পাউন্ড আছে, কটা কার্বন দেখতে পাচ্ছ, তিনটে কার্বন, 1 2 3। তিনটে কার্বনের জন্য হওয়া উচিত ছিল প্রোপেন, কিন্তু এই প্রোপেনের 1 2 এই যে করলো 1 2, এই 2 নম্বরে রয়েছে এই যে কিটোন গ্রুপটা, এই যে কিটোন গ্রুপটা। তাহলে পজিশন বোঝাতে হবে, কি করতে হবে, কেটে পজিশন বোঝাও। 2 নম্বর পজিশনে আছে, কে রয়েছে কিটোনের এই যে ওন, তাহলে প্রোপান 2 ওন, তাহলে এদের নাম হলো প্রোপান 2 ওন। সিমিলারলি CH3 CO CH2 CH3, কটা কার্বন কোনো 1 2 3 4। তাহলে চারটের জন্য হওয়া উচিত ছিল বিউটেন, তার কাটতে হবে, কাটলাম। এবার কিটোনের পজিশন দেখতে হবে, এই দিক থেকে করলে 1 2 নম্বরে রয়েছে, এই থেকে করলে 1 2 3 নম্বরে রয়েছে, মিনিমাম নিতে হবে। তাহলে এখান থেকে নেবো 1 2, তাহলে বিউটান 2, তার সঙ্গে কি হবে, ড্যাশ দিয়ে হবে এই যে ওন, তাহলে এটা হলো বিউটান 2 ওন। সিমিলারলি কার্বক্সিলিক অ্যাসিড, এখানে কি হবে, এখানে একটা H বসিয়ে দিলাম, H, তার সঙ্গে COOH, একটা কার্বনের জন্য হলো মিথেন। এখানে কি করতে হয়, এখানে ওইক অ্যাসিড কথা যুক্ত করতে হয়। তাহলে এখানে যেহেতু একটাই কার্বন, তাহলে কেটে দিলাম, কেটে দিয়ে সেখানে যুক্ত করলাম ওইক অ্যাসিড, নাম হলো মিথানোইক অ্যাসিড। সিমিলারলি আরেকটা যদি কার্বন বাড়িয়ে দিই, তাহলে CH3COOH, দুটো কার্বন মানে ইথেন, তার কেটে ওইক অ্যাসিড, এটা হলো ইথানোইক অ্যাসিড। এরকম ভাবে ইথারের যদি ধরা হয় তাহলে কি হবে, CH3O CH3। এখানকার নিয়মটা হচ্ছে কি, এই যে ইথার গ্রুপটার দুপাশে যারা রয়েছে তাদের যে কোনো একটা নিতে হবে, যেহেতু দুদিকে সেম রয়েছে তাহলে যে কোনো একটা নিলেই হবে। তাহলে এটা কি, এটা মিথ, এটাও মিথ, তাহলে এখানকার ধরলাম এই অংশটা ধরলাম, তাহলে এই মিথ তার সঙ্গে এই অক্সিজেনটা নিলাম, তার মানে কি হলো মিথক্সি।
আর এই যে কার্বনটা একটা কার্বন পড়ে আছে তার করেসপন্ডিং অ্যালকেন হচ্ছে মিথেন, তার নাম হবে মিথক্সি মিথেন। এরকম ভাবে যদি আরেকটা এরকম নাম লিখতে যাই তাহলে কি হবে, ধরা যাক আরেকটা কার্বন আছে C2H5O C2H5, এটা কি হবে, এটা ইথ, তার সঙ্গে রয়েছে যে অক্সিজেন ইথক্সি, আর এটা রয়েছে ইথেন, আর দুটো কার্বন। তাহলে এটা নিয়ে হলো এই অংশটা, এটার জন্য হলো এই অংশটা, ইথক্সি ইথেন। এইভাবে আমরা সাধারণত অর্গানিক কম্পাউন্ডগুলোর নামকরণ করে থাকি। এবার আমরা যেটা শেষ আলোচনা করব সেটা হচ্ছে সমাবয়বতা এবং সমাবয়ব বলতে আমরা কি বুঝি। দেখো তোমরা বাংলায় সন্ধি বিচ্ছেদ করেছো, তো সমাবয়ব এই কথাটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে যেটা হয় সেটা হচ্ছে আমরা লিখছি সমাবয়ব সমান হচ্ছে সম যুক্ত অবয়ব। তাহলে সম মানে সমান আর অবয়ব মানে হচ্ছে দেহ কাঠামো। তাহলে অর্গানিক কম্পাউন্ডে বা অর্গানিক কেমিস্ট্রিতে বা জৈব যৌগে বা জৈব রসায়নে আমরা কি বলে থাকি, যাদের আণবিক সংকেত এক কিন্তু আণবিক গঠন আলাদা। ওকে, তাহলে যাদের আণবিক সংকেত এক কিন্তু আণবিক গঠন আলাদা এবং তার জন্য এরা ভিন্ন ধর্মী হয়ে থাকে, সেই সমস্ত যৌগগুলি পরস্পরের সমাবয়ব। আর ধর্মটাকে বলে থাকি আমরা সমাবয়বতা। বোঝা গেছে? এই যে সমাবয়বতা এটা হচ্ছে দুরকম, একটা হচ্ছে গঠনমূলক সমাবয়বতা আর একটা হচ্ছে ত্রিমাত্রিক সমাবয়বতা। তাহলে দুরকম সমাবয়বতা দেখা যায়, একটা গঠনমূলক আর একটা হচ্ছে ত্রিমাত্রিক সমাবয়বতা। তার মধ্যে তোমাদের সিলেবাসে ত্রিমাত্রিক সমাবয়বতা নেই, আমরা মূলত যেটা আলোচনা করবো সেটা হচ্ছে গঠনমূলক। এটা হচ্ছে আবার তিন রকম, একটা হচ্ছে শৃঙ্খল ঘটিত বা চেইন আইসোমেরিজম, একটা হচ্ছে অবস্থান ঘটিত বা পজিশনাল আইসোমেরিজম, আর একটা হচ্ছে কার্যকরী মূলক ঘটিত বা ফাংশনাল গ্রুপ অনুযায়ী সমাবয়বতা। এবার আমরা প্রত্যেকটা একটা করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমরা প্রথমেই চেইন বা শৃঙ্খল ঘটিত সমাবয়বতার এক্সাম্পল দেবো। দেখো বুঝতেই পারছো এখানে কি হতে হবে, চেইন থাকবে, চেইনের ডিফারেন্স থাকতে হবে, মানে শৃঙ্খলের ডিফারেন্স থাকতে হবে। দেখি কি হচ্ছে। আমরা আমাদের সুবিধার জন্য আমরা কি করব, 5টা করে কার্বন নেব, 1 2 3 4 5। এবার দেখো চেইন যেহেতু আছে আবার একটা দিলাম 1 2 3 4 5, আবার একটা 1 2 3 4 5। এইবার দেখো এখানে কি হয়েছে, প্রত্যেকটাই এরকম ভাবে রয়েছে। এবার প্রত্যেকটা একটা হাইড্রোজেন বসিয়ে দাও। তাহলে 5টা কার্বন, তাহলে 5টা কার্বন মানে C5H12 এই আণবিক সংকেত। এবার কি হলো, এবার একটা কার্বন কমিয়ে যায় এখানে, কিন্তু এখানে করলাম, তাহলে কি হলো, এখানে হলো CH3 CH2 CH CH3 CH3। দেখো কার্বন 5টাই রয়েছে, তার মানে এটাই রয়েছে আণবিক সংকেত, কিন্তু গঠনটা পাল্টে গেল। এবার এখানে কি করবো, এখানে দুটো কমিয়ে দাও, দিয়ে এখানে দুটো বাড়িয়ে দিলাম, তাহলে এখানে একটা এখানে একটা, তাহলে এখানে এখানে এই এই এই, তাহলে মোট কটা কার্বন, 5টা কার্বন, তাহলে C5H12 এটাও। তাহলে এই তিনটে ক্ষেত্রে দেখো কি হচ্ছে, শৃঙ্খল, এটা হচ্ছে একদম স্ট্রেট চেইন, এখানে একটা ব্রাঞ্চ চেইন তৈরি হচ্ছে, এখানে একটা ব্রাঞ্চ চেইন তৈরি হচ্ছে, কিন্তু এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চের মধ্যে পার্থক্য আছে। তাহলে এটাকে বলতে হয় শৃঙ্খল ঘটিত সমাবয়বতা।
এবার নেক্সট কি আছে, অবস্থান ঘটিত। দেখা যাক একই রকম 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, প্রত্যেকটা দেখো 5টা কার্বন দিয়েছে। কিন্তু প্রথম কম্পাউন্ডে কি করছি আমি, একটা ওয়েজ বসাচ্ছি 1 নম্বর কার্বনে, 1 নম্বরে, আর এখানে করাচ্ছি 1 2 নম্বরে একটা ওয়েজ, আর এখানে 1 2 3 নম্বরে একটা ওয়েজ দিচ্ছি। তাহলে কি করলাম, এই যে ওয়েজটা কি করছি আমি, পজিশনটা পাল্টে দিচ্ছি। এখানে প্রথম ক্ষেত্রে ওয়েজটা 1 নম্বরে আছে, এখানে 2 নম্বরে আছে, এখানে 3 নম্বরে আছে। এবার আমি বাকিগুলোর ক্ষেত্রে কি করব, হাইড্রোজেন বসিয়ে দেবো, CH3 CH2 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 CH2, এখানে কি হবে CH3 CH2 CH2 CH CH3, এখানে CH3 CH2 CH CH2 CH3। দেখো প্রত্যেক ক্ষেত্রে কার্বন কিন্তু 5টাই আছে, তাহলে আণবিক সংখ্যা C5। হাইড্রোজেন কটা আছে, 3 5 7 9 11 12, C5 H12 একটা অক্সিজেন। এখানেও দেখো তাই আছে, 5টা কার্বন 12টা হাইড্রোজেন একটা অক্সিজেন, তার মানে C5 H12O। তাহলে এদেরও কিন্তু কি হলো, আণবিক সংখ্যা দেখা হলো, আণবিক গঠন আলাদা হলো। তাহলে এটা হচ্ছে অবস্থান ঘটিত এই কটা, আর এটা হলো শৃঙ্খল ঘটিত এই কটা। আর এবার পড়ে রইল কার্যকরী মূলক ঘটিত। কিরকম দেখো, CH3 CH2 OH নাম হচ্ছে ইথানল, মানে এটা হচ্ছে অ্যালকোহল জাতীয় কম্পাউন্ড। আর CH3O CH3 এটা হচ্ছে মিথক্সি মিথেন, তাহলে এটা হলো ইথার জাতীয় কম্পাউন্ড। তাহলে এটা হলো অ্যালকোহল আর এটা হলো ইথার, তাহলে যৌগ দুটো আলাদা হয়ে গেল। তাহলে আণবিক সংকেত এক, দুটোর ক্ষেত্রে দেখো C2H6O আণবিক সংকেত হচ্ছে এটা, আণবিক সংকেত দুটো ক্ষেত্রে সেম, কিন্তু আণবিক গঠন আলাদা, ধর্ম আলাদা, কারণ এটা অ্যালকোহলের ধর্ম প্রদর্শন করবে, এটা ইথারের ধর্ম প্রদর্শন করবে। তাহলে কি হলো, দুটো যৌগ আলাদা হয়ে গেল। তাহলে এই জাতীয় যৌগকে বলবে কার্যকরী মূলক ঘটিত জৈব যৌগ। এই হলো সমবায়বতা। আমরা আজকে এইটুকুই তোমাদের সঙ্গে, আশা করি তোমাদের যেটুকুনি আমরা আলোচনা করলাম অর্গানিক কেমিস্ট্রিতে, জৈব রসায়নে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সঙ্গে আরও একদিন আমাদের দেখা হবে, সেদিন অর্গানিক কেমিস্ট্রির বাকি অংশটা আমরা আলোচনা করব। তোমাদেরকে একটু জানিয়ে রাখি, আজকে আমরা যেটা আলোচনা করেছি সেই আলোচনাতে তোমাদের সিলেবাসটাকে আমি মেনটেন করার চেষ্টা করেছি, এবং পাশাপাশি একটু সামান্য এক্সট্রা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা আমাদের সঙ্গে ছিলে, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সময় ভালো যাক, তোমাদের পড়াশোনা ভালো করে হোক, তোমাদের পরীক্ষা ভালো হোক, এবং তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই কামনা করছি। ধন্যবাদ, নমস্কার।